স্বাগত আরটিভি সংবাদে। দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য প্রাকৃতিক দুর্যোগ ও বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়াকে দায়ী করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সমুদ্র উত্তাল থাকায় ভাসমান এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যাহত হওয়ায় এই সাময়িক সংকটের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। তবে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্ট। জ্বালানি সংকট এবং গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সংকট। লোডশেডিং ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। ফলে বেশি ভোগান্তিতে পড়েছেন শিল্প উদ্যোক্তা এবং সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছায় দুঃখ প্রকাশ করে সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, গ্যাস বিদ্যুৎ চলমান সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই। আমরা তো এটা অসহায়, আত্মসমর্পণ করতে প্রকৃতির কাছে। প্রতিমন্ত্রী বলেন, সামিট টার্মিনালে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি খালাস করতে না পারায় পরিস্থিতি জটিল হয়েছে। তাহলে এক্সেলারেট টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্টেজ, আপনারা জানেন। ফুল ক্যাপাসিটি আমরা রান করতে পারছি না। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। এক্সেলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় 72 ঘন্টার জন্য এক্সেলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। অতীতের ভুল নীতির কারণেই এই সংকট জানিয়ে তিনি বলেন, দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটছে সরকার। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তো পরশু দিন আসতো। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। আপনাকে আমাকে হতেই হতো। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কোনো জটিলতাই সমাধানের অযোগ্য নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করছে দুই দেশের সরকার। এদিকে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবেরই অংশ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। বিশেষ অতিথির বক্তৃতায় যুবকদের চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে 1400-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে কথা বলেন তিনি। চেয়েছেন আসামিদের সর্বোচ্চ সাজা। জিএম মাহমুদের রিপোর্ট। জুলাই আন্দোলনে 6 সমন্বয়ককে ডিবি অফিসে ধরে নেয়া সহ সে সময়ের পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের কল রেকর্ড এটি। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শেষ দিনে এজলাসে বাজিয়ে শুনিয়েছে প্রসিকিউশন। তার জন্য স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়। প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী যা নির্দেশ দেয় সেটাই আমি করি, যা নির্দেশ সেটাই আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি আছে? এরা ওখানেই আছে, এখানেই আছে স্যার। ওনারা যা বলবে সেটাই হবে স্যার। এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এ সিদ্ধান্ত যা দিয়ে তাই করি। এটা করতেছি না তো স্যার। দুপুরে 6ষ্ঠ দিনে যুক্তি তুলে ধরে শেষ হয় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার আসামি পক্ষের পালা। সাক্ষ্য ও তথ্যপাত্যের মাধ্যমে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন বলে দাবি চিফ প্রসিকিউটরের। এই মামলার মধ্যে অনেক শহীদের আত্মীয় স্বজন তারা সাক্ষী দিয়েছে, অনেক এক্সপার্ট যাদের ভিডিও রেকর্ড অথবা সিডিআর যারা বিভিন্ন
ফরেন সাক্ষী পেয়েছে, ফরেনসিক রিপোর্ট তারা যারা দাখিল করেছিল সেই সাক্ষ্যগুলো দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এইটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুভড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায়ে শুধু ব্যক্তি নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। এইগুলি করেছে তৎকালীন আওয়ামী লীগের সেই দুষ্কৃতিপরায়ণ নেতৃবৃন্দ, সেই কারণে তাদের যেমন বিচার হওয়া উচিত, ওই দলটিরও সেইভাবে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা যে এতগুলো স্বপ্ন ধূলিসাৎ করেছে, এতগুলো স্বপ্ন যে তারা মৃত্যু ঘটিয়েছে, এতগুলো মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে, এই জন্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ মামলায় শহীদ ওসমান হাদি সহ 29 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। উপস্থাপিত হয়েছে ওবায়দুল কাদেরের সঙ্গে দলীয় নেতাকর্মীদের অন্তত 14টি ফোন কল রেকর্ড। তারা সরাসরি অপরাধ করেছে, তারা দায় স্বীকার করেছে, তাদের স্বীকারোক্তি আছে, তাদের বক্তব্যের ভিডিও ফুটেজ আছে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। দেশের প্রতিটি মানুষের সম্ভাবনাকে কাজে লাগাতে সৃজনশীল অর্থনৈতিক ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে হলে সব পেশার মানুষের শ্রমের যথাযথ মূল্যায়ন করতে হবে। এসডিজি বাস্তবায়নে যে সব ঘাটতি রয়েছে তা পূরণে বিকল্প অর্থায়নের দিকে যাচ্ছে সরকার। অন্য এক প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের সময়ে তথ্য বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সাকিবুর রহমানের সহযোগিতায় সাদিয়া কানিজের রিপোর্ট। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল এসডিজি বাস্তবায়নে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো কর্মকৌশল নিয়ে জাতীয় সম্মেলন। 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান 3 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন। ঘোষণা করছি। বুধবার সম্মেলনের সমাপনী দিনে অংশ নেন দেশি বিদেশি উন্নয়ন সহযোগী ও সরকারের নীতি নির্ধারকরা। এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রযাত্রাকে একই সূত্রে সংযুক্ত করে এ সময় দেশের ভেতরে বৈষম্য বেড়েছে উল্লেখ করে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে কোনো পর্যায়ের মানুষকেই পিছিয়ে রাখা যাবে না। দেশের ভিতরে বৈষম্যের পরিমাণ কিন্তু বেড়ে গেছে এবং এই বৈষম্যের পরিমাণ শুধু আয়ের বৈষম্য না, এই বৈষম্য আমাদের ভোগের বৈষম্য, এই বৈষম্য আমাদের কিন্তু সম্পদের বৈষম্য, সেখানে আরও বেশি গভীর। সেমিনারে অংশ নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতির কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। শুধু অন্তর্ভুক্তিমূলক নয়, এটা হবে একটি মানবিক বাংলাদেশ, যেখানে সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশ, আর সবার জন্যও যে বাংলাদেশ হবে। আগে সবার আগেও ছিল বাংলাদেশ, এখন সবার জন্য হবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় 60টির বেশি পণ্যে ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে। কর্মমুখী অর্থনীতি গড়ে তুলতে হাতে নেওয়া হয়েছে বহুমুখী প্রকল্প। কৃষকদেরকে অর্থনৈতিকভাবে আরও বেশি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে তথ্য ভাণ্ডার গড়ে তোলা যায়, কিভাবে ওয়েদার বেস ফোরকাস্টিং করা যায়, সেগুলো নিয়ে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। দেশের অর্থনীতিকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, শুধু পরিকল্পনা নয়, এসডিজি বাস্তবায়নে প্রয়োজন ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন। এসডিজিতে যা নাই বিএনপির ম্যানিফেস্টোর তার থেকে বেশি আছে। উই আর বিয়ন্ড এসডিজি। যদি আমরা পুরো ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারি, এসডিজির বাইরেও অনেক কিছু কাজ এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই মিলে এই কাজটা করতে হবে। অল স্টেক হোল্ডার্স মাস্ট কাম টুগেদার। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা গেলে এসডিজির লক্ষ্য অর্জনও অনেকটা স্বয়ংক্রিয়ভাবে সম্ভব হবে বলে আশাবাদ জানান মন্ত্রী। এ সময় অন্য এক প্রসঙ্গে মন্ত্রী বলেন, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করেই কাজ করা সরকারের মূল লক্ষ্য। নিশ্চিত করছি যে সঠিক তথ্য দিতে হবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 254 জনে। এছাড়া ভারতের মুম্বাইয়ে পাহাড় ধসের ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে মার্কিন বিমানবাহী রণতরী সৈন্যদের মধ্যকার সংঘর্ষে প্রাণ গেছে 7 জনের। আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু ঘটনা জানাচ্ছেন আজহার স্বপ্নীল।
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। 7.4 মাত্রার ভূমিকম্পে দেশ জুড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে 250 জনের বেশি মানুষের। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পেরাইরা ও কালি শহরে। জাতিসংঘের হিসাবে ভূমিকম্পে প্রায় 5000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভারতের মুম্বাইয়ে পাহাড় ধসের ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে 6 জন আহত এবং অনেকে নিখোঁজ রয়েছেন। নিহত পরিবারকে 3 লাখ করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মুম্বাই মেয়র। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান নিয়ে অসন্তোষের জেরে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 7 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম। টানা 208 দিন সমুদ্রে মোতায়েন থাকা নৌ সদস্যদের ক্ষোভ নিরসনে সেন্টকমের প্রতিনিধি পরিদর্শনে গেলে নৌ সদস্যদের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ডের আইন বাতিল করল লেবানন। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই উদ্যোগকে দেশের জন্য ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন দেশটির বিচার মন্ত্রী আদেল নাসের। এদিকে মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। বিবিসি বলছে ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে এটি প্রথম প্রাণঘাতী হামলা হুতিদের। এবার জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর কয়েকদিন আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। আজহার স্বপ্নিল, RTV। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন টাইগাররা। ডারউইনে মারারা ক্রিকেট স্টেডিয়ামে কাল বাংলাদেশ সময় ভোর 6:30টায় মাঠে নামবে 2 দল। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। বাংলাদেশের বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফর। 2003 সালে যে মাঠ বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ক্রিকেট বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়েছিল, 2026 সালে সেই মাঠেই অজিতের বিপক্ষে আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত টিম টাইগার্স। ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তির খবর, ফিটনেসের নাটকীয় উন্নতিতে প্রথম টেস্টের সেরা একাদশে থাকছেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস। তবে তুরুপের তাস নাহিদ রানার পর একাদশ থেকে ছিটকে গেছেন আরেক ইনফর্ম পেসার শরীফুল ইসলামও। ফিটনেস টেস্ট পাশ করলেও দলে থাকছেন না এ বাঁহাতি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সে ধারণাই দিয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। খুবই আনফর্চুনেট নাহিদ রানা এখানে নাই, বাট যেই পেস ইউনিটটা এখানে আছে আমি বিশ্বাস করি যে তারাও এই কন্ডিশনটা ভালোভাবে ইউজ করতে পারবে। লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিং এর ডেপথটা তো আর একটু বাড়তেছে এবং ওই জায়গায় কনসিস্টেন্সি আছে তার। সো আগামীকালকে থেকে যে টেস্ট ম্যাচটা হবে ওইখানে আমরা এজ এ ব্যাটিং ইউনিট ভালো করার আশা রাখছে। তবে অধিনায়কের মূল ভাবনার জায়গা ব্যাটিং, বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রানে অল আউট হওয়ায় চিন্তার ভাঁজ ক্যাপ্টেনের কপালে। নতুন বল সবসময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। যদিও খুব ভালো বোলিং এর অ্যাটাকে আমরা আমাদের ব্যাটিং করতে হবে। সো এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে নিচ্ছি, কতটুকু কনসিস্টেন্সিটা ধরে রাখতেছি, কতটুকু ফোকাস আমরা ধরে রাখতেছি, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। লম্বা সময় ধরে মনোযোগ ধরে রেখে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে ভিন্ন গল্প অজি শিবিরে। টানা ব্যস্ত সূচির আগে কামিন্স স্টার্কদের জন্য নিজেদের প্রস্তুত করে নেওয়ার সুযোগ এই সিরিজ। তবু বাংলাদেশের জন্য সময়ই ঝরল অস্ট্রেলিয়ান অধিনায়কের কণ্ঠে। গত কয়েক বছরে বাংলাদেশ কিছু বড় জয় পেয়েছে। তাদের দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, আমাদের প্রস্তুত থাকতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 টেস্টের 5টিতেই হেরেছে বাংলাদেশ। 2017 সালে মিরপুরে এসেছিল একমাত্র জয়। ডারউইনের দ্বিতীয় জয় তুলে নেওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয় একেবারেই। মুমসাদ দিনুরি, RTV। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।